এপিসোড একটি ইমেল দিয়ে। খুব আনকমন একটি ঘটনা। বাড়ি রাজশাহী হলেও কর্মসূত্রে চট্টগ্রামে থাকা, কাজের ব্যস্ততার জন্য স্টুডিওতে যাওয়া সম্ভব নয়। সম্ভব হলেও আপনার মুখে ঘটনা শোনার মজা মিস করতে চাই না। আনুমানিক 2014-15 থেকে ভূত FM শুনি। ভূত.com নিয়েও তিনি লিখেছেন এবং তিনি বলছেন যে ঘটনায় আসি। ঘটনা 2004 সালে ঘটে আমার সাথে কর্মরত সুপারভাইজার শহীদুল ইসলামের সাথে। তিনি 2003 সাল থেকে কর্মরত আছেন। আমরা কাজ করছি দেশের স্বনামধন্য একটি স্টিল মিলে, যার কারণে স্টিল মিলটার নাম উল্লেখ করতে পারছি না। বোঝার সুবিধার্থে একটু বর্ণনা দিয়ে দিই। এটি একটি বিলেট ইন্ডাস্ট্রি। এখানে গলিত তরল লোহা থেকে বিলেট উৎপাদন করা হয়, যা রডের কাঁচামাল হিসেবে পরিচিত। প্রতিটি বিলেটের ওজন প্রায় 2 টন। অতিরিক্ত ওজন হবার কারণে এই বিলেটগুলো ওভারহেড ক্রেন দিয়ে ওঠানো নামানো হয়। এই ক্রেনগুলোতে ইলেকট্রোম্যাগনেটিক সিস্টেম কাজ করে। প্রতিটি ম্যাগনেটের ওজন প্রায় 1 টন। এবার মূল ঘটনায় আসি। অপ্রত্যাশিত কোনো ভুলের জন্য সকলের কাছে ক্ষমা চেয়ে শুরু করছি আমার লেখা প্রথম ঘটনা, বলছেন সুপারভাইজার শহীদুল ইসলাম। এই বিলেটগুলো এখানে রাখ। বাংলা কথা বুঝিস না? কোথা থেকে সব পাগলদের ধরে নিয়ে আসে এখানে? উচ্চ কণ্ঠে বলে উঠলাম ক্রেন অপারেটরের উদ্দেশ্যে। ভয়ে সে আমার দেখানো জায়গায় বিলেট রাখতে বাধ্য হলো, কিন্তু তার চোখ মুখে বিরক্তির ভাব স্পষ্ট। 3 সুপারভাইজারের মধ্যে আমি একটু বেশি স্ট্রিক্ট। কেউ কাজে ভুল করলে বা সঠিকভাবে কাজ না করলে রেগে যাই, গালাগালি করি। প্রায় সব ক্রেন অপারেটর আমার প্রতি অসন্তুষ্ট। ঠিক এই কারণে সকল স্যাররা আমাকে বেশি ভালোবাসেন, সকলের কাছ থেকে সঠিকভাবে কাজ আদায় করে নিতে পারি বলে। কিছুদিন পর 2 জন স্থানীয় ক্রেন অপারেটর নিয়োগ দেয়া হয়। তাদের নাম ছিল রিয়াজ ও সিরাজ। তারা 2 ভাই। তাদের সাথেও আগের মতো ব্যবহার করলে তারা আমাকে মারার হুমকি দেয়। তাদের উপর রেগে গিয়ে তাদের কাজের ভুল ধরতে থাকি এবং স্যারকে অভিযোগ করি। স্যার তাদের রুমে নিয়ে অনেক অপমান করে। বেশ কিছুদিন পর কাজের মাঝে অনেক বড় একটা ভুল হলে রিয়াজকে জিএম চাকরি থেকে বের করে দেয়। যদিও সেখানে আমার কোনো হাত ছিল না, তবুও সিরাজের চোখে তার ভাইকে বের করে দেওয়ার পেছনে দায়ী আমি। আমাদের দুজনের সম্পর্ক খারাপ দেখে স্যার আমাদের আলাদা শিফটে ডিউটি দেয়। কিছুদিন এভাবে চলতে থাকে। 2 মাস পরের কথা, আমার শিফটের ক্রেন অপারেটর চাকরি ছেড়ে দেওয়ার জন্য আবার সিরাজকে আমার শিফটে ডিউটি দেওয়া হয়। আমি পরবর্তীতে তার প্রতি কিছুটা সদয় হই। সব ঠিকঠাক চলছিল। হঠাৎ একদিন অন্য শিফটের সুপারভাইজার রফিক এসে আমাকে বলে, ভাই, আমার শিফটে থাকা অবস্থায় সিরাজের মধ্যে কিছু অ্যাবনর্মাল জিনিস খেয়াল করেছি। সে একা ক্রেনে কথা বলে। তার ক্রেন চালানো ঠিক সুবিধাজনক না। কিছুদিন আগে কিছু বিলেট পেন্টারের সাথে ধাক্কা লাগতে লাগে নাই। যদি লাগতো তাহলে সে নিশ্চিত মারা যেত। আপনি একটু সাবধানে থাকবেন। রফিকের এসব কথা শুনে আমি কিছুটা অবাক হই। কিছুদিন কোনো সমস্যা না হলেও একদিন আমি প্রথম তার অ্যাবনর্মাল আচরণের সাক্ষী হই। সেদিন নাইট শিফট ছিল। আমি যথারীতি ডিউটি থেকে আসলাম। দেখি সিরাজ ক্রেন অপারেট করছে। আনুমানিক রাত 2টার দিকে খেয়াল করি ক্রেন চলছে না। সিরাজকে অনেক ফোন করেও কোনো সাড়া শব্দ না পেয়ে আমি বাধ্য হয়ে ক্রেনে উঠে পড়ি। উঠতে ভাবি, আসলেই কি ছেলেটার মধ্যে কোনো অ্যাবনর্মাল কিছু আছে নাকি? একটু ভয়ে ভয়ে ক্রেনের কেবিনে গেলাম। ক্রেনের কেবিনে ঢুকেই দেখি সে মাথা নিচু করে বসে আছে। তাকে রাগী গলায় বলে উঠলাম, কিরে, এখানে ঘুমাতে আসছিস নাকি? কাজ করবে কে, তোর বাপ? আমার কথা শুনে সে যখন আমার দিকে ঘুরে তাকালো, তখন তাকে দেখে আমি হতভম্ব হয়ে যাই। তার চোখ রক্তাক্ত, পুরো চেহারা ছিল লাল। আমি রীতিমতো ভয় পেয়ে যাই। সে ফ্যাঁসে গলায় বলে, তোর জন্যই অপেক্ষা করছি বলে সে আমার গলা ধরে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিতে আসে। আমি একটু শক্তিশালী হওয়ায় তাকে এক ধাক্কা মেরে দৌড়ে ক্রেন থেকে নেমে যাই। বলে রাখা ভালো, ওভারহেড ক্রেন ফ্লোর থেকে প্রায় 35-40 মিটার ওপরে।
নিচে পড়লে বাঁচা সম্ভব না। নিচে নেমে সিকিউরিটি সহ আরো কিছু লোকজন নিয়ে আমি ক্রেনে উঠলাম। উঠে দেখি সিরাজ সেন্সলেস হয়ে কেবিনে পড়ে আছে। আমার ধাক্কায় কেবিনের সাথে বাড়ি খেয়ে তার মাথা কিছুটা ফেটে গেছে। সবাই ধরাধরি করে তাকে নিচে নামায়। তাকে অফিসের হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করার পর সকালে তার বাসায় ফোন করে তার বাবার সাথে তাকে বাসায় পাঠিয়ে দেয়া হয়। 3 দিন পর সুস্থ হয়ে সিরাজ ডিউটিতে আসে। কিছুদিন সব ঠিকঠাক ছিল। সপ্তাহখানেক পরের ঘটনা। সেদিন সিরাজ ট্রেইলারে বিলেট ডেলিভারি দিচ্ছিল। আমি সব ঠিকঠাক আছে নাকি দেখতে যাই। যেই না আমি গিয়েছি অমনি বিলেট পেন্টার আকস্মিকভাবে আমাকে টান দেয়। আচমকা পেছনে ফিরে দেখি আমি যেখানে দাঁড়িয়েছিলাম ঠিক সেখানেই প্রায় 2 টনের 2টা বিলেট মাটিতে পড়ে। আমি যদি দাঁড়িয়ে থাকতাম তাহলে সেটাই হতো আমার জীবনের শেষ সময়। ওপরে তাকিয়ে দেখি সিরাজ হাসি মুখে তাকিয়ে আছে। আমি প্রচুর রেগে গেলাম। সাথে সাথে এজিএম স্যারকে ফোন করে প্রমাণ সহ কিছু ছবি পাঠালাম সিরাজের বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্য। তখনও মূল ঘটনা সম্পর্কে কিছুই জানি না। পরের দিন অফিস মিটিং বসলো। আমি সহ সবাই সিরাজের দোষ তুলে ধরল। স্যার সবার কথা শুনে সিরাজকে চাকরি থেকে বের করে দেওয়ার কথা বলল। আর ঠিক তখনই ঘটে গেল আসল ঘটনা। মিটিংয়ে অবস্থানরত সবার সামনে সিরাজ আক্রমণাত্মকভাবে স্যারের দিকে এগিয়ে গেল। ওইখানে আমরা সবাই মিলে তাকে আটকে রাখতে হিমশিম খাচ্ছিলাম। তার দেহে এমন শক্তি, আমরা সবাই অবাক হলাম। সিরাজ বলতে লাগলো, তোরা আমাকে বের করে দিবি? আমি এখানে কতদিন থেকে আছি তোরা জানিস। তোদের সবাইকে আমি শেষ করে দেব। সিরাজের এসব কথা শুনে আমরা সবাই অবাক হলাম। এতক্ষণ পর্যন্ত আমাদের সবারই মনে হচ্ছিল সিরাজ স্বাভাবিকভাবে এই কাজগুলো করছে, তার ভাইকে চাকরি থেকে বের করে দেওয়ার প্রতিশোধ নিচ্ছে। কিন্তু সেদিনের ঘটনার পর আমরা সেটা নিয়ে ভাবতে বসতে বাধ্য হলাম। সিরাজকে মানসিকভাবে অসুস্থ হিসেবে হাসপাতালে ভর্তি করা হয়। কিছুদিন পর আমরা সবাই মিলে স্যারকে বলে সিরাজকে ক্ষমা করে দিতে বলি এবং সে আবারও চাকরিতে আসে। ঘটনা শুরু এখান থেকেই। কিছুদিন ভালোই চলে। দিন 15 পরের ঘটনা। আমার সাথে যে প্রিন্টার কাজ করে সে বিলেট প্রিন্ট করছিল। হঠাৎ করে সে তার পেছনে ক্রেন চলার শব্দ অনুভব করে। সে ফিরে দেখে ক্রেনের ম্যাগনেট তার দিকে ছুটে আসছে। সে সাথে সাথে বসে পড়ে। তবুও তার মাথার কিছু অংশে আঘাত লাগে, সাথে সাথে মাথা ফেটে যায়। তাকে হাসপাতালে দিয়ে এসে আমি সিরাজকে ফোন করি। সে ফোন রিসিভ না করলে আমি রাগে তার ক্রেনে যাই এবং ভাবতে থাকি যদি আবার আমার সাথে কিছু ঘটে। তাই যাওয়ার সময় একজনকে সাথে নিয়ে যাই। গিয়ে কেবিনের দরজা খুলতেই যা দেখলাম তা দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। দেখি সিরাজের মুখে রক্ত লেগে আছে। সে কিছু একটা খাচ্ছে। ভালো করে খেয়াল করে দেখলাম সেটা একটা মুরগি। দরজা খোলার শব্দে সে পেছন ফিরে তাকালো এবং দেখলাম তার চোখ রক্তাক্ত। আমরা ভয় পেয়ে তৎক্ষণাৎ সেখান থেকে নেমে আসি। বলে রাখা ভালো, আমাদের কোম্পানির নিজস্ব মসজিদ আছে। আমরা গিয়ে মসজিদের ইমামকে ডেকে নিয়ে আসি। তারপর 15-20 জন মিলে সিরাজকে ধরাধরি করে নিচে নামিয়ে নিয়ে আসে। আমাদের ডিপার্টমেন্টের রুমে তাকে নিয়ে গেলে ইমাম সাহেব তাকে দেখেই বলে, সে তো স্বাভাবিক নেই, তার মধ্যে খারাপ কিছু বাসা বেঁধেছে। এটা ঠিক করা আমার পক্ষে সম্ভব না। আমি একজন হুজুরের নাম্বার দিচ্ছি, আপনারা তার সাথে যোগাযোগ করুন। সিরাজের পরিবারে তার কোনো অভিভাবক ছিল না। তার মা আর তার ছোট ভাই রিয়াজ, যাকে চাকরি থেকে বের করে দেয়া হয়েছিল, তারাই তার পরিবারের সদস্য। তাই স্যারকে অনুরোধ করলাম ডিএমডি স্যারের সাথে কথা বলে সিরাজের কবিরাজি চিকিৎসা অফিসের ভেতরেই করাতে, যেন আমরা পুরোপুরি বুঝতে পারি সমস্যা কি, সিরাজের এখানে কোনো অসুবিধা আছে নাকি। স্যার প্রথমে রাজি হয় না। অনেক কষ্টে সবাই মিলে স্যারকে রাজি করালাম। তারপর হুজুরকে আনা হলো। সে আমাদের অফিসের মধ্যে আসন বসালো। হুজুর তার সাথে 2 জন ছাত্র নিয়ে এসেছিল। সিরাজ কোনোভাবেই আমাদের অফিসের রুমে আসতে চাচ্ছিল না। আমি সহ 3-4 জন ধরে তাকে নিয়ে আসতে পারছিলাম না। অনেক কষ্টে তাকে রুমে নিয়ে আসা হয়। হুজুর 2 জন ছাড়া সবাইকে রুম থেকে বের করে দিতে বলেন।
সেদিন রুমে আমি, মসজিদের ইমাম, হুজুরের সাথে আসা 2 জন, আর হুজুর ছাড়া কেউ ছিল না। আমি ও ইমাম সাহেব অনেক কষ্টে সিরাজকে হুজুরের সামনে বসালাম। হুজুরের সাথে আসা 2 জন সিরাজের 2 পাশে বসে কোরআন থেকে আয়াত পড়ছিল। কিছুক্ষণ পর হুজুর একটা পানি সিরাজের গায়ে ছিটিয়ে দিল। সাথে সাথে সিরাজ নিস্তব্ধ হয়ে গেল। হুজুর আমাকে অফিসের আলোটা বন্ধ করে দিতে বলল। আমি বন্ধ করে দিলাম। পুরো ঘরটা অন্ধকার হয়ে গেল। কিছুক্ষণ পর ঘরে কিছু একটা শব্দ অনুভব করলাম। বুঝলাম হুজুর জিন হাজির করেছেন। সিরাজ তখনও নিস্তব্ধ। হুজুরের হাজির করা জিন খুব আস্তে আস্তে কিছু একটা করছিল, যা আমাদের বোধগম্য হলো না। প্রায় 30 মিনিট পর হুজুর জিনটাকে বিদায় করে দিতেই সিরাজ কাঁপুনি দিয়ে জেগে উঠল এবং সে কর্কশ গলায় বলে উঠল, তোরা কি ভেবেছিস তোরা একে মুক্ত করবি? পারবি না। এই অফিসের সবাইকে মেরে ফেলবো। এই বলে সিরাজ সেন্সলেস হয়ে যায়। সিরাজকে অফিসের মধ্যে রাখতে নিষেধ করলেন হুজুর। তাই তখনই আমরা 4-5 জন সিরাজকে ওর বাসায় নিয়ে যাই। সিরাজের বাসা অফিস থেকে মাত্র 5 মিনিটের দূরত্বে। সিরাজের বাসার একটু সামনে সে কাঁপুনি দিয়ে ওঠে। সিরাজকে বাসায় রেখে আমরা অফিসে চলে আসলাম। তবে একটা জিনিস খেয়াল করলাম, সিরাজ যখন বাসায় গেল তখন সে একদম নর্মাল ছিল। কিছুটা অবাক হয়ে অফিসে এসে বড় হুজুরকে জিজ্ঞেস করলাম, হুজুর, সিরাজ এখানে অ্যাবনর্মাল থাকলেও বাসায় গিয়ে কিভাবে নর্মাল হয়ে গেল? ঠিক তখনই জানতে পারলাম এতদিন কি ঘটে গেল তার সাথে, তার আসল রহস্য। বাকিটা বলছি হুজুরের ভাষায়। আমার সাথে থাকা ভালো জিন এসে আমাকে বলল, এই স্টিল মিল চালু করার সময় এখানে অনেক পুরাতন একটা গাছ ছিল, আর সেই গাছে একটা জিন ছিল। সেটা কাটার জন্য এই গাছে বসবাস করা জিন খুব রেগে যায়। যখন এখানে ক্রেন বসানো হয় তখন সেই জিন এই ক্রেনে উঠে বসে। মিলটি চালু হবার পর কেউ এই ক্রেনে গিয়ে কাজ করতে পারত না। সবাই ক্রেনের কেবিনে ঢুকতে বের হতে ধাক্কা অনুভব করত। পুরো যাই অবস্থা হতো। অনেকে এই চাকরি ছেড়ে দিয়ে চলে যায়। পরের সমস্যার কথা আপনাদের ডিএমডি স্যারকে জানানো হলে তিনি একটা বড় হুজুর নিয়ে এসে সেই জিনকে অনেক কষ্টে একটা সুতার মধ্যে বন্দি করেন। সেই সুতা এই ক্রেনের এক কোনায় 11টা গিট দিয়ে বেঁধে দেয়া হয়। পরে আর কোনো সমস্যা হয়নি। সিরাজের ভাই রিয়াজকে যখন আপনারা চাকরি থেকে বের করে দেন তখন সে অনেক রেগে যায় এবং রাগের বশীভূত হয়ে সে একটা অসৎ কাজ করে ফেলে। সে এক তান্ত্রিকের কাছে গিয়ে আপনাদের মেরে ফেলার জন্য ব্ল্যাক ম্যাজিক করতে বলে। তান্ত্রিক তার কাছে থাকা কিছু খারাপ জিন চালনা করলে সেই জিন তান্ত্রিককে আগের ওই জিনের ব্যাপারে বলে। তখন তান্ত্রিক রিয়াজকে বলে, তোর ব্ল্যাক ম্যাজিক করতে হবে না, গিয়ে ওই জিনকে মুক্ত করে দে, তাহলেই সে সবাইকে শেষ করে ফেলবে। তাই কোনো এক গভীর রাতে রিয়াজ সিরাজের সাথে অফিসে প্রবেশ করে। সিরাজ এই ব্যাপারে জানত না। রিয়াজ তার চোখ ফাঁকি দিয়ে ক্রেনের চারপাশ খুঁজে সেই সুতার 11টি গিট খুলে ফেলে এবং সেই সুতা সেখানেই ফেলে দিয়ে চলে যায়, যাতে করে ওই জিনটি মুক্ত হয়ে যায়। অনেকদিন বন্দি থাকার কারণে সে খুব আক্রমণাত্মক হয়ে ওঠে এবং অনেক বয়স্ক হবার ফলে সে এখন অনেক শক্তিশালী। মুক্তি পাওয়ার পর জিনটি সিরাজকে প্রথমেই পায়, তাই সে সিরাজের শরীরেই প্রবেশ করে এবং সকল কর্মকাণ্ড ঘটাতে থাকে। হুজুর আমার দিকে তাকিয়ে বলে, আপনার কপাল খুব ভালো ছিল। আল্লাহ আপনার সহায় ছিল বলে আপনি 2 বার ক্রেনে উঠেও বেঁচে গেছেন। আপনার উপরে বিলেট ফেলা হয়েছিল, তবু আপনি বেঁচে যান। যে পেন্টারের সাহায্যে আপনি বেঁচেছিলেন, ম্যাগনেটের আঘাতে তাকেও মেরে ফেলার চেষ্টা করা হয়। একমাত্র আল্লাহ সহায় ছিল বলে আপনারা সবাই সুস্থ আছেন। আমি আজ রাতে এখানেই থাকব। কাল আবার সিরাজকে দেখে জিন ছাড়িয়ে তারপর যাব। আমি হুজুরকে জিজ্ঞেস করলাম যে যদি সিরাজ জিনের কবলে থাকে তাহলে সে বাসায় যাওয়ার পর কিভাবে ঠিক হয়ে যায়। তখন হুজুর বললেন, যতই ক্ষমতাধর শক্তিশালী হোক না কেন, আল্লাহর কাছে এরা কিছুই নয়। চট্টগ্রামকে 12 আউলিয়ার শহর বলা হয়। ওলি আউলিয়াদের জন্য চট্টগ্রাম বিখ্যাত। সিরাজের বাসার ঠিক সামনে একটি মাজার ও একটি মসজিদ আছে, একদম লাগোয়া।
সিরাজের বাসায় যেতে হলে সেই মসজিদ ও মাজারের সাথে লাগোয়া রাস্তা দিয়েই যেতে হবে। সিরাজ অফিস থেকে ফিরে ওই রাস্তা দিয়ে বাসায় যায়, আর জিনটি তার শরীরে থাকতে পারে না। এসব শুনে তো রীতিমতো হতভম্ব হয়ে যাই। সেই রাতে বাসায় চলে আসলাম। পরদিন আবার অফ ডে ছিল। অফিস থেকে আরেক সুপারভাইজার রফিক ফোন করাতে আমি অফিসে গেলাম। মাগরিবের নামাজ শেষে সিরাজকে বাসা থেকে অফিসে নিয়ে আসতে হলো। হুজুর আমার হাতে একটা ছোট পানির বোতল তুলে দিয়ে বললেন, মসজিদের এরিয়া থেকে বের হবার আগেই এই বোতলের পানি সিরাজের গায়ে ছিটিয়ে দিতে হবে, তাছাড়া তাকে তোমরা এখানে নিয়ে আসতে পারবে না। হুজুর যা যা বলল আমরা তাই করলাম। তারপর সিরাজকে অফিসে নিয়ে আসা হলো। তাকে অফিস রুমে ঢুকাতেই সে অবাক হয়ে বলল, ভাই এসব কি? আমাকে এখানে কেন নিয়ে আসা হয়েছে? আমি খেয়াল করে দেখলাম হুজুরের হাতে একটা কালো সুতা। বুঝতে পারলাম হুজুর আজ দিনের বেলা জিন বন্দি করা সেই সুতোটা খুঁজে বের করেছেন। সেই সুতা সিরাজের হাতে দিতেই সে এক অন্য রূপ ধারণ করলো। প্রচুর গালিগালাজ করতে লাগলো। আমরা সবাই মিলে সিরাজকে ধরেছিলাম। হুজুর প্রশ্ন করতে লাগলো, তুই কে? কেন এসেছিস? সিরাজের মুখে জিনটি বলছিল, তোরা সবাই এখান থেকে চলে যা, বাঁচতে চাইলে চলে যা, এখানে কেউ বাঁচতে পারবি না। মনে হচ্ছিল পুরো অফিসটা কাঁপছে। কিছুক্ষণ পর দোয়া কালাম পড়ার পর হুজুরের সাথে থাকা দুইজনকে বলল, একে শান্ত করা আমার একার পক্ষে সম্ভব না, তোমরা এই আয়াতগুলো পড়তে থাকো। আমি আমার জিনকে হাজির করি, তার সাহায্য ছাড়া এই জিনকে শান্ত করতে পারছি না। মিনিট 5 পর হুজুর সবাইকে থামতে বলল। বুঝতে পারলাম হুজুরের জিন আসতে চলেছে। আমরা সবাই চুপ হয়ে গেলাম। তখন পুরো অফিসে শোনা যাচ্ছে শুধু সিরাজের মুখে জিনের কথা, চলে যা, চলে যা, তোরা সবাই চলে যা, বাঁচতে চাইলে পালা। হঠাৎ হুজুর তার সাথে থাকা ছাত্রদের বলে উঠল, এই তোমরা পড়া শুরু করো। সেই দুইজন কোরআনের আয়াত পড়তে লাগলো। মনে হচ্ছিল যেন ছোট্ট অফিসে ঝড় বয়ে যাচ্ছে। কাঁচের জানালাগুলো ভেঙে পড়তে লাগলো। ফিস ফিস করে কিছুক্ষণ কথা শোনা গেল। একটা সময় সব শান্ত হয়ে গেল। হুজুর সিরাজের কপালে কিছু একটা লাগালো। অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছিল না। হুজুর বলল, বল, তুই কে? কেন এই মানুষটিকে কষ্ট দিচ্ছিস? এখান থেকে চলে যা। সিরাজ বলে উঠল, আমি এখানে প্রায় 17 বছর। 8 বছর আগে যখন এই মিল চালু করা হয়, তখন তারা আমার বসবাসের সেই গাছটি কেটে ফেলে। আমার একটা শরীর দরকার ছিল, যে আমি পেয়ে গেছি। আমি যাব না। তখন হুজুর তাকে বলে, তোকে যেতেই হবে। তুই এই মানুষের দেহে ভাবে থাকতে পারিস না। তুই একে ছেড়ে যা, বিনিময়ে তুই যা চাস বল। সে প্রথমে কিছুতে রাজি হচ্ছিল না। হুজুর রেগে গিয়ে বলল, তুই না গেলে আমি তোকে সুতোর মধ্যে বন্দি করে ফেলবো। তখন সে একরকম বাধ্য হয়ে যেতে রাজি হলো এবং বিনিময়ে সে একটা খাসি চায়। তাকে যাওয়ার প্রমাণ হিসেবে কিছু করতে বলা হলে সে আমাদের মান নিয়ন্ত্রণ বিভাগের সকল হ্যালোজেন লাইট ফিউজ করে দিয়ে চলে যায়। তার কথা মতো ডিএমডি স্যারকে বলে আমরা একটা খাসি কিনে দেই এবং সন্ধ্যায় ওই ক্রেনে সেটা রেখে আসা হয়। সেদিন আমিও রাতের বেলায় ডিউটিতে ছিলাম। ভয়ে কেউ ক্রেনে ওঠেনি। রাত 12:02 হঠাৎ করে আমাদের ডিপার্টমেন্টের সকল লাইট একসাথে নষ্ট হয়ে যায়। আগে থেকেই প্রস্তুত হবার কারণে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টকে বলে তৎক্ষণাৎ লাইটের ব্যবস্থা করা হয়। প্রায় 12:30টার দিকে একজন সিনিয়র ক্রেন অপারেটর আমাদের ক্রেনে গিয়ে দেখে সেখানে কোনো খাসি নেই। প্রায় 30-40 মিটার ওপরে একটি কেবিন থেকে একটি খাসি উধাও হয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না। রাসেল ভাই, এই ছিল আমার সুপারভাইজার। তার কাছ থেকে শোনা একটি ঘটনা। আমি বিলেট সমস্যা চেক করার কাজে নিয়োজিত আছি। বর্তমানে প্রতি শিফটে একজন সুপারভাইজার, 2 জন চেকার, 1 জন পেইন্টার ও 3 জন ক্রেন অপারেটর থাকে। আর সেই পুরাতন মিলটা বাতিল করে নতুন করে আরো 2টি মিল তৈরি করা হয়েছে। এখন আর সেই অংশ ব্যবহার করা হয় না। তবুও এখনো মাঝে মাঝে সেখানে ঘটে যায় রক্তহীন করা সব ঘটনা। কিছুদিন আগে সেখানে একটি অপারেটর মারা গিয়েছে। সবার ধারণা সেটা একটা দুর্ঘটনা। সত্যিই কি তাই, নাকি সেখানেও এমন অপ্রত্যাশিত কিছু ঘটে গেছে? সেটা পরে কোনো একটা সময় শেয়ার করব। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।